আমি এমপি সাহেবের বুকে গরম কফি ফেলে দিয়েছি হৃদি বলে হু হু করে কেঁদে উঠল তরি। ওইদিকে তরির এমন কথা শুনে হৃদি দ্যাপ করে তাকিয়ে আছে। ও এখনও বুঝতে পারছে না তরির কথার মানে। কি বলছিস তুই? তরি মাথা নেড়ে ফুপাতে বলল, হ্যাঁ। তরি হাত দিয়ে মুখ ডেকে কেঁদেই যাচ্ছে অনবরত। থাম থাম আগে। অতঃপর হৃদি তরির কাঁধে হাত রাখল। কান্না থামা বোন আমার, কি হয়েছে সবটা খুলে বল। হৃদির শান্ত গলায় তরি কিছুটা স্থির হলো। অতঃপর একে একে সব ঘটনা বলতে শুরু করলো। মামুনি আমাকে বলল, তরি মা এই কপিটা গিয়ে হৃদয়কে দিয়ে আয় তো। বিশ্বাস কর হৃদি, আমি মামুনিকে কতবার করে বলেছি আমি যাব না মামুনি। তোমার ওই জল্লাদ ছেলে আমাকে দেখলেই রেগে যায়, কিন্তু মামুনি আমার একটা কথাও শুনল না। তখনই হৃদি চাপা গলায় জিজ্ঞেস করলো, তারপর কি হয়েছে? তো দাবাই এর রুমে গিয়েছিলি কফি নিয়ে? তরি মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ভয়ে ভয়ে ওনার রুমে কফিটা নিয়ে যাই। গিয়ে দেখি উনি চেয়ারে বসে বই পড়ছেন। আমি অনেক সাবধানে কপিটা নিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়াই। আর তখনই উনি এত জোরে ধমকে উঠলেন আমাকে। মুহূর্তেই ওর চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। হৃদয়ের সামনে কপি নিয়ে দাঁড়াতে হৃদয় হঠাৎ গর্জে উঠল, বড়দের রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়। এতটুকু জানিস না ইডিয়েট? বেসিক ম্যানার্সটুকুও নেই তোর মধ্যে। হৃদয়ের বলা শব্দগুলো এত জোরে, এত তীক্ষ্ণ ছিল যে তরি ভয়ে আটকে উঠল। ভয়ে রীতিমতো হাত থেকে কফির গ্লাসটা ছেড়ে দেয় ও, এবং তৎক্ষণাৎ সেটা হৃদয়ের কাঁধ ছুঁয়ে নিচে পড়ে, যার দরুন কফির বেশি ভাগটাই ছিটকে পড়ে যায় তার বুকের বাপাসটায়। সেই সাথে কাপটা আছড়ে পড়ে মেঝেতে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অকস্মাৎ এই ঘটনায় হতভম্ব হয়ে যায় তরি। ও কি করেছে কিছুই বুঝতে পারছে না যেন। শুধু দেখলো হৃদয়ের শরীরের ওপর গরম কফি পড়ে আছে। স্বাভাবিক প্রতিক্রিয়ায় ভয়ে আর অপরাধ বোধে ও হাত বাড়িয়ে হৃদয়ের বুকের দিকটা ঝাড়তে শুরু করলো। কফি এতটাই গরম ছিল যে মুহূর্তেই তরির হাত লাল হয়ে গিয়েছে। তাহলে হৃদয়ের অবস্থা কি হতে পারে ভাবতেই তরির শরীর কেঁপে উঠল। এইদিকে সবটা শোনার পর হৃদি চুপ করে বসে রইল। তার কানে দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। একদিকে ও বুঝতে পারছে তরি কতটা বড় ভুল করে ফেলেছে, যদিও সেটা পুরোপুরি অনিচ্ছাকৃত। অন্যদিকে ভাইয়ের সেই করুণ অবস্থার কথা ভাবতে হৃদির বুকের ভেতর মায়া আর দুশ্চিন্তা একসাথে জমে উঠল। এই ঘটনাটা যে শুধু একটা দুর্ঘটনা নয়, এটা যে সামনে আরও বড় ঝড় ডেকে আনতে পারে সেটা হৃদি গভীরভাবে অনুভব করতে পারছে। ওর দাভাই এমনিতেও খুব রাগী মানুষ, আর কোনো এক কারণে সে তরিকে একদম পছন্দ করে না। সব কিছু ভেবে হৃদির দুশ্চিন্তা বাড়ল। হৃদি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর কপালে হাত ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুই যে কী কাণ্ড করেছিস তরি, লাজু আবার কাঁদতে নিলে। হৃদি তৎক্ষণাৎ শক্ত গলায় বলল, এই আবার কাঁদবি না। যা হয়েছে হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা রাখ। তরি কাঁপা কণ্ঠে বলল, হৃদি আমি ইচ্ছে করে কিছুই করিনি। উনি এমনভাবে চেঁচালেন যে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। কফিটা কি করে পড়ে গেল আমি বুঝতেই পারিনি। তরির চোখের সামনে এক সেকেন্ডের জন্য ও হৃদয় এর রাগী মুখটা ভেসে উঠল। ওইদিকে হৃদি জানে তার ভাই রেগে গেলে সামনে যা পায় তাই ধ্বংস করে দিতে পারে। তার উপর এমন একটা দুর্ঘটনা ভাবতেই মাথা ঝিমঝিম করে উঠছে ওর। হৃদি আবারও শান্ত গলায় বলল, তারপর দাবাই কিছু বলেনি তোকে? হৃদি সাবধানে প্রশ্ন করলো। তরি ঠোঁট কামড়ে বলল, উনি কিছুক্ষণ একদম নড়েননি। তারপর দাঁতে দাঁত চেপে শুধু বললেন, বেরিয়ে যা এখনই। এবং আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি, দৌড়ে বেরিয়ে এসেছি। এবার হৃদি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে অন্তত তখন
তোকে কিছু বলেনি, এটা ভালো লক্ষণ। তরি অবাক হয়ে তাকালো। ভালো লক্ষণ? হৃদি মাথা নাড়ল। হ্যাঁ, দাবাই যদি তখনই ফেটে পড়তো তাহলে তুই হয়তো আর এখন বেঁচে থাকতি না। হৃদির এমন কথায় তরি ভয়ে মাথা নাড়ল। তারপর হৃদি তরির কাঁধে হাত রেখে নরম গলায় বলল, শোন, এটা দুর্ঘটনা। তুই কোনো খারাপ উদ্দেশ্য করিসনি কিছু। তুই আসলে সৎ সাহায্যই করতে গিয়েছিলি। জবাবে তরি ফিসফিস করে বলল, কিন্তু উনি তো এইটা বুঝবেন না হৃদি। উনি এমনিতেই আমাকে সহ্য করতে পারেন না। জবাবে হৃদি একটু ভেবে বলল, দেখ, দাভাই যতই রাগী হোক সে অন্ধ নয়। সে বুঝবে এটা ভুল হয়েছে। আর যদি দরকার পড়ে আমি নিজে দাবাই এর সাথে কথা বলবো। তরি ভীত চোখে তাকালো। তুই বলবি? হৃদি দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, নয়তো আম্মুকে বলবো। তরির চোখ ভিজে উঠল, কিন্তু এবার সে জল কৃতজ্ঞতার। হৃদি হালকা করে তরির মাথায় টোকা দিল। বোকা কোথাকার। ঘরের ভেতর আবার একটু নীরবতা নেমে এলো। কিন্তু হৃদির মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও তো বলে দিয়েছে তরিকে, কিন্তু এই দুর্ঘটনার পর হৃদয় কী প্রতিক্রিয়া দেখাবে তা ওর জানা নেই। ওইদিকে হৃদয়ের রুমে হৃদয় চুপচাপ চেয়ারে বসে আছে। চোখের সামনে খোলা বইটা পড়ছে না সে। মেজাজ এমনিতেই তেতে আছে, তার উপর তরি সেই কাণ্ড আগুনে ঘি ঢেলে দিয়েছে যেন। হঠাৎই হৃদয় চেয়ার ঠেসে উঠে দাঁড়ালো। অতঃপর রাগী গলায় বলল, এ বাড়িতে এক কাপ কফির জন্য কি আমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে? হৃদয়ের চিৎকারে খান বাড়ির যেন কেঁপে উঠেছে। দেওয়ালের ঘড়িটা পর্যন্ত কেঁপে উঠল। নিচতলায় বসে থাকা অনিমা বেগম আঁতকে উঠে দাঁড়ালেন। বুকের ভেতরটা ধক করে উঠল এক মুহূর্তের। ওনার ছেলের এই স্বর মানি বয়ে আনা ঝড়। ওইদিকে হৃদির ঘরে এক কোণে তরি ঘাপটি মেরে বসে আছে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে এসেছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে হৃদয়ের রাগী মুখ, জ্বলন্ত চোখ। মনে হচ্ছে এই বুঝি দরজা খুলে হৃদয় ঢুকে পড়বে। সেই মুহূর্তে এক সেকেন্ডও দেরি করলো না হৃদি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ও উদ্দেশ্য ভাইয়ের জন্য কফি বানাবে। কিচেনে ঢুকে হৃদির প্রথম চোখ পড়ল তার মা অনিমা বেগম ইতিমধ্যে কফি বানাচ্ছেন, হাতে তাড়াহুড়োর ছাপ, চোখে মুখে দুশ্চিন্তা। আমু, হৃদির ডাকে অনিমা বেগম ফিরে তাকালেন। উনি দুশ্চিন্তায় বললেন, তোর দাবাইয়ের হঠাৎ কি হয়েছে? এত রেগে আছে কেন? আর কফিটা তো আমি তোরের হাতেই পাঠিয়েছিলাম। জবাবে হৃদি দুশ্চিন্তা নিয়ে বলল, সে অনেক কাণ্ড ঘটে গেছে আম্মু। আগে দাও কফিটা, আমি ভাইয়াকে দিয়ে আসি। হৃদির চোখের দৃঢ়তা দেখে অনিমা বেগম আর প্রশ্ন করলেন না, শুধু মাথা নাড়লেন। আপাতত এটাই সবচেয়ে দরকার। হৃদয় স্বভাবতই রাগী। নিজের কাজ নিজে করতে পছন্দ করে সে, কিন্তু দুদিন ধরে অসুস্থ থাকায় সে নিচে নামছে না। তার উপর পার্টিগত নানা বিষয়, বাইরের চাপ, সব মিলিয়ে সে ভেতরে ভেতরে আরও অস্থির হয়ে আছে। এ কয়দিন অনিমা বেগম কিংবা হৃদি তার খাবার দাবার রুমে দিয়ে আসছে। হৃদি কফির কাপটা হাতে নিল। কাপের গরম ধোঁয়া উঠছে। ও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হৃদয়ের রুমের সামনে এসে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল একবার। তারপর দরজার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, দাভাই আসবো? আয়, গম্ভীর কণ্ঠে বলল হৃদয়। হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল এক মুহূর্তেও। কফির কাপটা হৃদয়ের হাতে তুলে দিয়ে ও বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই পেছন থেকে আবার হৃদয়ের কঠিন স্বর শোনা গেল, বাদরটাকে আমার রুমে আসতে বল। এইটুকুই যথেষ্ট ছিল। হৃদির গলা মুহূর্তে শুকিয়ে গেল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল অস্বাভাবিকভাবে। ও ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েছিল। দাভাই, তোরই আসলে কি বললাম তোকে আমি? ব্যাস, হৃদি আর একটাও শব্দ করার সাহস পেল না। ধীরে মাথা নাড়ল, তারপর নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ঘরের বাইরে এসে ও যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এই স্বস্তিটুকুও ক্ষয়স্থায়ী।
কারণ যে দায়িত্বটা এখন তার কাঁধে সেটা ভাবতেই বুক ভারী হয়ে উঠল। অতঃপর হৃদি সোজা চলে গেল নিজের ঘরে। তরি তখনও বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, চোখ লাল, মুখ শুকিয়ে আছে হয়তো ভয়ে। হৃদিকে দেখা মাত্রই ও উঠে দাঁড়ালো। আমি যাব না হৃদি, আমি কিছুতেই যাব না। আমি ওই জল্লাদের রুমে যাব না, আমাকে মেরে ফেলবে ওই লোক, কাপা কণ্ঠে বলল তরি। হৃদি শক্ত করে তরির হাত চেপে ধরল। কিছু হবে না, আমি আম্মুকে গিয়ে বলছি। দ্রুত দাবাইয়ের রুমে যা, না গেলে দাবাই আরও রেগে যাবে, তখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। তরির চোখে আতঙ্ক জমে উঠল। ওর ঠোঁট কাঁপছে, চোখের কোণে জল জমে আছে। ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে, ইচ্ছে করছে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। হৃদি আবারও আলতো করে বলল, চল, আমি বাইরে পর্যন্ত যাচ্ছি তোর সাথে, তারপর আম্মুকে বলবো গিয়ে আসতে। হৃদি গভীর শ্বাস নিল। বুকের ভেতরটা কাঁপছে, পা দুটো যেন ভারী হয়ে গেছে। তবুও ধীরে ধীরে ও দরজার দিকে পা বাড়ালো। তরি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে হৃদয়ের রুমে। হৃদয়ের নজর তখন তরিতেই নিবদ্ধ। তরি আর চোখে একবার হৃদয়ের দিকে তাকাতেই হৃদয় ঠান্ডা গলায় বলল, দ্রুত ভাঙা কাপের টুকরোগুলো পরিষ্কার কর। তরি মাথা নুয়ে ধীরে এগোলো, বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়েই যখন একটা টুকরো ধরতে যাবে ঠিক তখনই হৃদয়ের গলা চাবুকের মতো পড়ল। হাত দিবি না একদম, হাত কেটে আমাকে ফাঁসাতে চাইছিস। মুহূর্তেই তরি ভরকে গেল, শরীরটা কেঁপে উঠল দৃশ্যমান রূপে। কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। বোকা তরি বুঝতে পারছে না হৃদয় আসলে চাইছেটা কি। হৃদয়ের কথার মানে ধরতে না পেরে চোখ দুটো ভয়ে ছলছল করে উঠল ওর। তখনই হৃদয় এক পা এগিয়ে এসে কঠোর স্বরে আদেশ করল, এখনই টেবিলের সামনে গিয়ে এক পা তুলে কানে ধরে দাঁড়িয়ে থাকবি, সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবি, আমি না বলা পর্যন্ত পা যেন না নামে। তরি অবিশ্বাসে তাকিয়ে রইল হৃদয়ের দিকে। ঠোঁট নড়ল ওর। কিছু বলতে চাইছিল ও, হয়তো ক্ষমা চাইবে, হয়তো অনুনয় করবে, কিন্তু হৃদয় এমন দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে যা দেখে তরির সমস্ত শব্দ গলায় আটকে গেল। হৃদয়ের দৃষ্টিতে চরম কঠোরতা। তরি আর সাহস পেল না, চুপচাপ উঠে দাঁড়ালো। ধীরে ধীরে হৃদয়ের বলা জায়গায় গিয়ে এক পা তুলে কানের হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল, ঠিক যেমন আদেশ দেওয়া হয়েছে। আবারও ঘরের ভেতর নেমে এলো ভারী নীরবতা। হৃদয়ও আর কিছু বলল না, ঝুঁকে পড়ে মেঝেতে ছড়িয়ে থাকা কাপের টুকরোগুলো এক এক করে তুলতে লাগলো। প্রতিটা টুকরো তুলেই ডাস্টবিনের সশব্দে ফেলল, যেন সেভাবেই সে তরিকে ছুঁড়ে ফেলে দিতে চায় খানবাড়ির কৃষিমানার বাইরে। ভাবনাটা অবশ্যই তরির নিজের। অপমানে তরির মুখখানা ছোট হয়ে গেছে, চোখে কোণে জল চিকচিক করছে, তবুও ঠায় দাঁড়িয়ে রইল। পা কাঁপছে, চোখ জ্বলছে, তবুও এতটুকু নড়ছে না। সেই মুহূর্তে মনে হলো ঘরের ভেতর সময় যেন স্থির হয়ে গেছে। একদিকে হৃদয়ের নীরব কঠোরতা আর অন্যদিকে তরির অসহায়তা। হৃদয় এবং তরির মধ্যে নীরব যুদ্ধ চলাকালীন ঠিক তখনই রুমে প্রবেশ করল হৃদি এবং অনিমা বেগম। তরিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি অসহায় চোখে তাকালো। অনিমা বেগম শান্ত ভঙ্গিতে একবার তরিকে দেখে ছেলের দিকে তাকালেন। উনি কিছু বলবেন তার আগে হৃদয় গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিছু দরকার তোমাদের? ভাইয়ের কঠোর স্বর শুনে হৃদি ভয়ে ঢোক গিলল। যদি একবার জানতে পারে ওই অনিমা বেগমকে এখানে নিয়ে এসেছে, তাহলে আজ তরির সাথে সাথে ওরও কপালে দুঃখ আছে। হৃদির ভাবনার মাঝেই অনিমা বেগম কোনো ভঙ্গিমা ছাড়াই বললেন, তরি এইভাবে দাঁড়িয়ে আছে কেন? ওর তো পা ব্যথা করবে, তুই জানিস না ওর নাভের সমস্যা আছে? জবাবে হৃদয় কিছুক্ষণ চুপ থেকে নির্বিকারভাবে উত্তর দিল, কারণ আছে বলেই দাঁড়িয়েছে আম্মু। আর এই টুকরোতে
ওর নার্ভের সমস্যা বেড়ে যাবে না। অন্যদিকে তরির পা কাঁপছে, কানে হাত দেওয়া আঙুলগুলো অবশ হয়ে আসছে। হৃদি দাঁড়িয়ে আছে অসহায় হয়ে, কিছু করতে না পারার যন্ত্রণায় চোখ নামানো। আর অনিমা বেগম হৃদয়ের কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ করে গেলেন। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন স্থির দৃষ্টিতে, যেন ওজন করছেন পরিস্থিতিটা। তিনি কিছুটা সময় নিয়ে অতঃপর চিন্তিত গলায় বললেন, তোর মনি তরিকে আমাদের ভরসায় দিয়ে গেছে, বিশেষ করে তোর ভরসায়। এখন যদি ও কোনোভাবে অসুস্থ হয়ে, তাহলে তোর মনি কী ভাববে? অনিমা বেগমের এমন কথায় তরি এবং হৃদির মুখটা জ্বলজ্বল করে উঠছে, কেননা হৃদয় তার মনিকে খুব ভালোবাসে। হৃদি এবং তরি এইটা ভেবে খুশি হয় যে অনিমা বেগম ঠিক জায়গায় ডিল ছুঁড়েছে। তবে তাদের আশায় এক বালতি পানি ঢেলে এবারও হৃদয়ের মধ্যে খুব একটা ভাবান্তর দেখা গেল না। সে আগের ন্যায় নির্বিকার ভঙ্গিতে বলল, আম্মু, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। রাত হয়েছে, তুমি তোমার রুমে যাও। আর হৃদি, আম্মুর সাথে তুইও নিজের রুমে যা। ছেলের এমন কথায় অনিমা বেগম অসন্তুষ্ট হলেন। উনি কিছু বলতে নিলে হৃদয় এইবার গম্ভীর স্বরে বলে ওঠে, আমি কি বললাম আম্মু? ছেলের এই ভঙ্গিতে উনি আহত বোধ করলেন। অতঃপর একটা গভীর শ্বাস নিয়ে ধীরে বলে উঠলেন, চল হৃদি। হৃদি অনিচ্ছা সত্ত্বেও একবার তরির দিকে তাকালো। তরি ওদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে জল ভাবটা মিলিয়ে গেছে। আবারও চোখের কোণে অশ্রু জমেছে, কিন্তু মুখে কোনো শব্দ করার সাহস নেই। তারপর অনিমা বেগম এবং হৃদি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল হৃদয়ের রুম থেকে। ওনারা যেতেই আবারও ঘরের ভেতর সেই দম বন্ধ করা নীরবতা নেমে এলো। তরি এখনও এক পা তুলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে, পা ব্যথা করছে, নার্ভে টান পড়ছে খুব, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আর হৃদয় সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত স্থিরতা। প্রায় আধা ঘন্টা ধরে তরি ঠিক সেই ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। এক পায়ে ভর দিয়ে থাকা শরীরটা এখন আর কথা শুনছে না। পায়ের ভেতর যেন আগুন ধরে গেছে, অসহ্য যন্ত্রণা। তবু মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছে না। হৃদয়ের সামনে কিছু বললেই বিপদ, তাই চুপ থাকাই শ্রেয়। হঠাৎই হৃদয় ধরাম শব্দে দরজাটা ভেতর থেকে লক করে দিল। তা দেখে তরির বুকের ভেতরটা কেঁপে উঠল এক মুহূর্তে। মাথার ভেতর একটাই ভাবনা চলছে ওর, হৃদয় আবার ওকে মারবে টারবে না তো? কিন্তু না, হৃদয় তখন ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে একটি অদ্ভুত প্রশ্ন করে বসলো, আমার বুকে আগুন জ্বালিয়ে এখন শান্তিতে আসিস নিশ্চয়? এমন কথাই তরি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কথাটার মানে ও ঠিক বুঝতে পারছে না। চোখ দুটো পিটপিট করে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। ভয়, ক্লান্তি আর বিভ্রান্তি মিলেমিশে একাকার। তরির চোখের ঘন পলক বারবার ঝাঁপাসতাছে, যা দৃষ্টি গোচর হয় হৃদয়ের। কেমন মায়াবী চোখ, যেন সব রাজ্যের মায়া একাই এই চোখে রাজত্ব করছে। তবে হৃদয় নিজেকে প্রশ্রয় না দিয়ে আবারও গলা চড়িয়ে বলল, কি হলো? কথা বলছিস না কেন? কথা কানে যায় না তোর? কানে শুনতে পাস না আমার সাথে বেয়াদবি করিস? তরির সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে ফেলল। একদিকে পায়ে ব্যথা আর অন্যদিকে এই লোকটার ধমক, দুটো মিলিয়ে যেন তার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে। বারংবার এই মুহূর্তে সব কিছু ছেড়ে ছুঁড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। হৃদয় হয়তো তরির মনোভাব বুঝতে পেরেছে। সে এইবার ঠান্ডা কণ্ঠে বলল, এইদিকে আয়। তরি একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। অতঃপর ভয় জড়ানো গলায় বলল, আমি তো এখন কিছুই করিনি দাদাভাই। মুহূর্তেই হৃদয়ের শান্ত ভাব অশান্তি ঢেলে দিল এই মেয়ে। এইবার তার মুখের ভাব আগের চেয়েও কঠিন হয়ে উঠল। সে দাঁতে দাঁত পিষে ফুঁসে উঠল, থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব বেয়াদব। আমি তোর কোন জন্মের ভাই লাগি? তুই কি আমার মায়ের পেটে জন্ম নিয়েছিস? হৃদয়ের হঠাৎ এমন কথায় তরি ভরকে গেল। পরপর দ্রুততার সাথে মাথা নেড়ে না বলল। বুকের ভেতরটা ওর ধুকপুক করছে। আবার হঠাৎ কেন হৃদয় এত রেগে গেছে তরি বুঝতে পারছে না। তখনই হৃদয় আগের থেকেও ধারালো স্বরে বলল, ইউজ ইয়োর ওয়ার্ডস
নয়ন শব্দটা শোনামাত্র তরি ভয়ে চোখ খিসে বন্ধ করে ফেলল। যখনই এই লোক ওকে নয়ন বলে ডাকে, তারপরই ওর গালে এই লোকের শক্ত হাতের থাবা বসে। কিন্তু এইবার তেমনটা হয়নি। শুধু তরির কানে এসে বাড়ি খেলো হৃদয়ের কঠিন স্বর, আর একদিন যদি আমাকে দাবাই বা বাই টাইপ কিছু বলে ডাকেছিস, সেদিন তোর হাত পা ভেঙে গুঁড়িয়ে দেব আমি। আই রিপিট, তোকে জানে মেরে ফেলবো। এখন চুপচাপ আমার সামনে এসে দাঁড়াবি। এমন হুমকি শোনার পর আর কিছু বলার সাহস তরি ছিল না। ও দ্রুত পায়ে এগিয়ে গেল হৃদয়ের কাছাকাছি এসে দাঁড়াতে হৃদয় আবার বলল, চুপচাপ খাটে উঠে বস আর পা টান টান করে বসবি। তরি বাধ্য মেয়ের মতো সেটাই করলো। বিছানায় উঠে বসতে হৃদয় তার পায়ে হাত দিল। তরি একবার চমকে তাকালো। হৃদয় নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করলো, পা ব্যথা করছে? মুহূর্তেই তরির মনে পড়ল ওর পায়ে ব্যথা কথা। হৃদয় জিজ্ঞেস করার ব্যথাটা যেন দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে গেল। অতঃপর ও খুব নিচু গলায় জবাব দিল, হৃদয় উঠে দাঁড়ালো। ড্রয়ার খুলে একটা ছোট তেলের বোতল বের করে নেয়, সম্ভবত কোনো আয়ুর্বেদিক তেল। তারপর কোনো সতর্কতা ছাড়াই তরির স্কার্টটা হাঁটুর অনেকটা উপরে তুলে ফেললো, যার দরুন তরির হলুদ ফর্সা পা দুটো ভেসে উঠল চোখের সামনে। তবে সেই সবে হৃদয়ের নজর নেই। কিন্তু তরি লজ্জায় পা সরাতে নিলেই হৃদয়ের শক্ত হাত ওর 2 পা চেপে ধরলো। বাদরের মতো নড়াচড়া করবি না। জবাবে তরি দ্রুত বলে উঠল, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আমাকে দিন ওষুধটা, আমি নিজে লাগিয়ে নেব। হৃদয়ের চোখ ঠান্ডা, গলা নামিয়ে স্পষ্ট আদেশের সুরে বলল, যতক্ষণ না কথা বলতে বলা হবে তোকে, ততক্ষণ মুখ বন্ধ রাখবি। ব্যাস, তরির মুখ বন্ধ। ঘরের ভেতর আবারও নেমে এলো সেই দম বন্ধ করা নীরবতা। তরি লজ্জায় হাঁসফাঁস করছে, কিন্তু সেসব হৃদয়ের কোনো ভাবান্তর নেই। সে এক হাতে যত্ন করে তরির পায়ে ডাইরেকশন অনুযায়ী ম্যাসাজ করছে। সকাল 9টা। কোনো ভারী যন্ত্রের দীর্ঘ আওয়াজে তরির ঘুম ছুটে যায়। ও প্রথমে পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, তারপর আবারও বন্ধ করে ফেললো। শরীরটা আরাম চাইছে, কম্বলের উষ্ণতায় আরও একটু ঘুমিয়ে নিতে ইচ্ছে করছে। তাই অলস ভঙ্গিতে এইভাবেই পড়ে রইল কিছুক্ষণ। কিন্তু তখনই আবারও হেয়ার ড্রায়ারের জোরালো শব্দ কানে এসে ধাক্কা খেলো ওর। মুহূর্তেই অলসতা ছুটে পালালো অদূরে। কম্বলের ভেতর থেকে মাথা তুলতেই চারপাশে তাকিয়ে চমকে উঠল। অপরিচিত ঘর, চারদিকে কেমন এক নীলসে অন্ধকার, যেন আলো থাকলেও আলো নেই। সব কিছু যেন গাঢ় নীলের ভারে ডুবে আছে। মুহূর্তের বুক কুঁচকে গেল ওর। আমি কোথায়? আর পুরো রুম এমন গভীর নীলসে অন্ধকার কেন? মনে মনে প্রশ্ন করলো নিজেকে। ঠিক তখনই সামনে থেকে ভারী গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া তোর আর কোনো কাজ নেই? পড়াশোনা আদৌ করিস নাকি সব ছেড়ে দিয়েছিস? তরি ভরকে গেল। এই কণ্ঠ চিনতে ভুল হওয়ার প্রশ্নই নেই। ভয়ে শরীরের ভেতর কাঁটা দিয়ে উঠেছে যেন। পর মুহূর্তেই ভাবল, আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো? নিজের ভাবনাকে যাচাই করতে হাতের চামড়ায় জোরে চিমটি কাটল। পরপরই ওহু করে উঠল, তার মানে স্বপ্ন নয়। সে মুহূর্তে হৃদয়ের কণ্ঠ আবারও গর্জে উঠল, কথা কানে যাচ্ছে না তোর? পড়াশোনাটা কি ছেড়ে দিয়েছিস? তাহলে বল, আমি মনিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। ব্যাস। হৃদয়ের আর কিছু বলার দরকার পড়ল না। তরি ঝড়ের বেগে খাট থেকে নেমে গেল। কোমর সমান লম্বা, গাঢ় ধূসর বাদামি কোঁকড়ানো চুলগুলো মুহূর্তের ওর ছোট মুখশ্রীতা ঢেকে ফেলল। বিরক্তিতে চর শব্দ বেরিয়ে এলো ওর ঠোঁট থেকে। দ্রুত চুলগুলো হাতে পেঁচিয়ে উঁচু করে ধরে রাখলো। তারপর সরাসরি তাকালো হৃদয়ের দিকে। এইদিকে এতক্ষণের হৃদয়ের বিরক্তিতে ভরা হালকা হলদেতে বাদামি চোখ দুটো হঠাৎ করে শান্ত হয়ে গেল। সেই শান্ত চোখে সে তাকিয়ে রইল তরির দিকে নিঃশব্দে, স্থিরভাবে। তরি একবার হৃদয়কে দেখে নিয়ে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। ওর এখনো মাথায় ঢুকছে না
ওইখানে কি করে আসলো? মূলত হৃদয়ের রুমে আসা তার জন্য নিষিদ্ধ, তাইও এই রুমের সাথে ও খুব একটা ফ্যামিলিয়ার নয়। ছোটবেলায় অবশ্য প্রায় আসতো, কিন্তু ওর যখন বয়স 12 হয় তখন থেকে আর আসেনি এই রুমে, এবং হৃদয় নিজেই তাকে তার রুমে আসতে মানা করেছে। তখন অবশ্য রুমটা সাধারণ রুমের মতোই ছিল, কিন্তু হৃদয় বড় হওয়ার সাথে সাথে রুমের সব পরিবর্তন করে নেয়, যা তরির কাছে একেবারে নতুন। তাই হৃদয়ের এই রুমের সাথে ও খুব একটা পরিচিত নয়, এই সব কিছুই ওর কাছে অচেনা। তবে সেই সময় হৃদয়ের মানা করার কারণটা বুঝতে না পারলেও এখন অবশ্যই বুঝতে পেরেছে। হৃদয়ের কথা অনুযায়ী তরি তার রুম নোংরা করে ফেলতো, যা হৃদয়ের পছন্দ নয়। তার অগোছালো স্বভাব এই নিখুঁত রুমের সাথে যায় না, সেটা তরি নিজেও জানে। তরির মনে আছে ওর 14তম জন্মদিনে এই রুমে প্রবেশ করার অপরাধে হৃদয় কি থাপ্পড়ি না ওকে মেরেছিল। এক থাপ্পড়ে ও 1 সপ্তাহ জ্বরে ভুগেছে। ওই দিনের কথা ভাবলেই তরির শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। কি ভয়াবহ থাপ্পড়ি না দিয়েছিল এই জল্লাদ লোক ওকে। হ্যাঁ, তরি এটা নিজেও মানে। ও খুব বেশি ওর নিজের রুমে ওর বন্ধুরাও ঢুকতে চায় না, সেই নিয়ে তরি নিজেও নিজের ওপর খুব বিরক্ত। কিন্তু এখন প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে ও এই জল্লাদের রুমে কি করছে। তরি নিজেও হৃদয়ের রুমে আসতে পছন্দ করে না। সেই 14 বছরের জন্মদিনের পর হাতে গোনা 2-1 বার এসেছে এই রুমে, এবং সেটাও হৃদয়ের অনুমতিতেই। এই রুমটাকে তরির খুব ভয় লাগে। কেমন নীলচে অন্ধকার চারিদিকে। ইভেন রুমের প্রত্যেকটা জিনিস গাঢ় নীল রঙের। বেড, সোফা থেকে শুরু করে রুমের বড় বড় কার্টেনগুলোও নীল রঙের। তরি বুঝতে পারে না কেউ নীল রং এত পছন্দ করে কি করে। সব কিছু নীল আর নীল। ও তো চারদিকে ঠিক করে তাকালেই মাথা ঘুরে ওঠে ওর। মনে হয় এই নীল কালারটা চারদিক দিয়ে ওকে ঘিরে রেখেছে, এবং এখনই ওকে এই নীল রংটা দেওয়ালের সাথে মিশিয়ে নেবে। হৃদয়ের ঘরের জানালার দরজা প্রায় বন্ধই থাকে। হৃদয় খুব একটা খোলে না, তাই আলো বাতাস ঢোকে না বললেই চলে। কেমন দম বন্ধ কর ঘর, যেন এটা ঘর নয়, এটা একটা বন্ধ খাঁচা। আর আজ সেই খাঁচার মাঝখানে দাঁড়িয়ে আছে ও নিজে। তরি যখন নিজের ভাবনায় বিভোর, তখনই ওর নাক বাড়ি খেলো হৃদয়ের শক্তপোক্ত বুকে। পরপরই তরি নিজের চুলে হালকা টান অনুভব করলো, এবং মিনিটেই হৃদয় নিপুণ হাতে তরি চুলগুলো উঁচু করে একটা পনিটেল বেঁধে দিয়ে সাথে সাথে তরির থেকে সরে দাঁড়ায়। তরি পিট চোখে একবার হৃদয়কে দেখছে, তো একবার ওর বিপরীতে থাকা আয়নায় নিজের এবং হৃদয়ের প্রতিবিম্বটা দেখছে। ও হঠাৎ হঠাৎ বুঝতে পারে না হৃদয়কে। হঠাৎ করে হৃদয় এত যত্ন দেখায় ওর প্রতি, যা বরাবরই তরির ছোট মনে আবেগ নিয়ে আসে। কিন্তু আবার পর মুহূর্তেই হৃদয় ফিরে আসে নিজের নির্দয় রূপে, যা তরির ছোট মনটাকে আবারও ভারী করে তোলে। ভার্সিটি যাওয়ার ইচ্ছে আছে তোর নাকি সেটাও নেই? হৃদি তো সে কখন ভার্সিটি চলে গেছে, এখন কয়টা বাজে তোর কোনো খেয়াল আছে? হঠাৎ হৃদয়ের ধমকে তরি চমকে উঠল। অতঃপর মিনমিনে গলায় ও জবাব দিল, হৃদি আর আমার তো ক্লাস সেম নয়। তরির কথায় হৃদয় এক পলক দেওয়ালে ঝুলানো ঘড়িটার দিকে তাকালো। সেকেন্ডের কাঁটা নিঃশব্দে ছুটছে। তারপর আবার তরির দিকে চোখ ফেরালো সে। তোর ক্লাস সকাল 9টায়, এখন 9টা বেজে 7 মিনিট। কথাটা যেন সোজা গিয়ে লাগলো তরির ব্রেইনে। মুহূর্তের মধ্যে ও ভড়কে গেল, ঠিক যেন চুরি করতে গিয়ে ধরা পড়া কোনো বাচ্চা। চোখ নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো জবাব নেই মুখে। জবাব দেওয়ার মতো কোনো উত্তর আছে নাকি ওর কাছে? তরির এই নীরবতা দেখে হৃদয় আবারও ঘড়ির দিকে তাকালো। এবার আর চোখে বিরক্তি নয়, বরং কঠোরতার ছাপ। পরপর গম্ভীর কণ্ঠে বলল, হৃদয় তোর কাছে 5 মিনিট সময় আছে। দ্রুত তৈরি হয়ে নিচে আয়, 1 মিনিটও যেন দেরি না হয়। তোকে ভার্সিটি নামিয়ে আমি জাতীয় সংসদ ভবনে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। কথাগুলো নির্দেশের মতো ছুঁড়ে মারল হৃদয়। এইদিকে হৃদয়ের বলতে দেরি নয়, তরির ঝড়ের গতিতে যেতে দেরি নেই। হৃদয়ের রুম 4 তলায়, আর তরি যে রুমে থাকতে সেটা
দ্বিতীয় তলায়। তাই তরি আর সিঁড়ি বেয়ে নামার সময় হল না ও দ্রুত পায়ে লিফটের কাছে গিয়ে 2 নম্বরে চাপ দিল। ঘড়ির কাঁটাতে তখন 9:23। নিচে গেটের সামনে ব্ল্যাক মার্সিডিজ AMG G65 গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে হৃদয়। নিখুঁতভাবে ইঞ্চি করা সাদা ফতুয়া, তার উপরে ব্ল্যাক কোটি, কবজিতে ঘড়ি, হলদেটে বাদামি চোখ দুটো এখন গ্লাসে ঢাকা পড়েছে। এই মুহূর্তে তার ব্যক্তিত্বই বলে দিচ্ছে তার ক্ষমতার পরিমাণ। তার পাশে আরও 3টা গাড়ি, যেখানে হৃদয়ের দেহরক্ষীর দাঁড়িয়ে আছে। তার পাশে একটা পুলিশের গাড়ি। যেহেতু হৃদয় এখন মিটিংয়ের জন্য সংশোধন ভবনে যাবে, স্বাভাবিকভাবেই পুলিশের গাড়ি থাকবেই তার সাথে। অন্যদিকে পুরো বাড়ির চারপাশে বডিগার্ড ছড়িয়ে আছে, যারা এই বাড়িসহ বাড়ির ভেতরের মানুষগুলোকে রক্ষা করে চলছে প্রতিনিয়ত। প্রায় 15 মিনিট ধরে হৃদয় একই জায়গায় দাঁড়িয়ে চোখ গেঁথে আছে ফোনের স্ক্রিনে। বাইরে থেকে দেখলে মনে হবে সে গভীর মনোযোগ কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে কারো অপেক্ষায় সে অস্থির হয়ে আছে। 5 মিনিট সে নিজেই বলেছিল, অথচ এতক্ষণ পেরিয়ে গেল, তরির দেখা নেই। হৃদয় ভালো করেই জানে স্বাভাবিকভাবে 5 মিনিটে তৈরি হওয়া সম্ভব নয়, তবু সে সময় বেঁধে দেয় যেন তরির দম বন্ধ করে দেওয়া তারাটাই তার নিয়ম। ফোনের স্ক্রিনে থেকে চোখ তুলে একবার বাড়ির দিকে তাকালো সে, দৃষ্টিটা ঠান্ডা এবং ধৈর্যশীল। এইদিকে সে যে মিটিংয়ের জন্য লেট হয়ে যাচ্ছে, নেতা মন্ত্রীরা তার অপেক্ষায়, সেসবে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ভার্সিটির ক্যান্টিনটা তখন দুপুরবেলায় আলসে ভিড় পেরিয়ে পুরোপুরি জমে উঠেছে। টেবিলের একপাশে হৃদি নিশ্চিন্ত ভঙ্গিতে বসে জুসের গ্লাস স্টো নাড়ছে, আর তার ঠিক সময়ে তরি মুখটা কাঁচুমাচু করে বসে আছে। ওর চোখ দুটো ফাঁকা, যেন শরীরটা এখানে থাকলেও মনটা কোথাও আটকে আছে গত রাতের গভীর নীলসে অন্ধকারে। ও এখনো বুঝে উঠতে পারছে না হৃদয়ের রুমে ও কিভাবে গিয়েছিল, আর কেনই বা কিছু ওর মনে নেই। তরির এই অস্বাভাবিক চুপচাপ ভাবটা হৃদি এড়াতে পারল না। মাথা একটু কাত করে হালকা বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, এত ভাবছিস কেন তুই? দাবাই তো আর তোকে এই নিয়ে কিছু বলেনি, তাই না? তুই দাদাভাইয়ের রুমে গিয়েছিস বলে কি দাবাই তোকে বকেছে? তরি ধীরে ধীরে দুদিকে মাথা নেড়ে না বলল, এই নিয়ে হৃদয় তাকে কিছু বলেনি, এতটুকু টু শব্দও করেনি, যা তরির কাছে খুবই আশ্চর্যের ব্যাপার। তরির মাথা নাড়ালো দেখে হৃদি কাঁধ ঝাঁকিয়ে বলতে লাগলো, তাহলে এত চিন্তা করছিস কেন তুই? আর এমনিতেও সকালবেলা তো দাভাই আমুকে নিজেই বলল তুই নাকি ঘুমের মধ্যেই দাভাইয়ের রুমে গিয়ে বলেছিলি তুই ওই রুমে ঘুমাতে চাস, তাই দাভাই নাকি তার দ্বিতীয় তলার রুমে এসে ঘুমিয়েছিল। হৃদি কথাটা এমন স্বাভাবিকভাবে বলল যেন এতে আশ্চর্যের কিছুই নেই, কিন্তু তরির ভেতরটা অস্থির হলো খুব। হৃদয় এমনিতেই ওকে খুব একটা পছন্দ করে না, তার উপর ওর এমন হুটহাট কাণ্ড না জানি ওর কপালে কি দুঃখ নিয়ে আসে। হৃদির কথার জবাবে তরি মিনমিনে গলায় বলল, কিন্তু হৃদি, আমার কিছু মনে পড়ছে না কেন? কখন আমি ওই জল্লাদের রুমে গেলাম বলতো? আমার কেন কিছুই মনে পড়ছে না। তরির কণ্ঠটা খুবই ক্ষীণ, যেন কথাগুলো নিজের কাছে বলছে ও। হৃদি এবার জুসের গ্লাসটা নামিয়ে তরির দিকে পুরো মনোযোগ দিল। তরি আবারও বলতে লাগলো, আমার যতটুকু মনে আছে, আমি যখন ওনার দ্বিতীয় তলার রুমে কান ধরে দাঁড়িয়েছিলাম, তারপর তুই আর মামুনি এসেছিলি, তারপর তোরা আবার চলে গেলি আমাকে ওইখানে একা ফেলে। আরে আমরা কি ইচ্ছে করে চলে গিয়েছিলাম নাকি? তুই দেখলি না দাবাই আমাদের যেতে বলেছিল? আচ্ছা তুই তারপর কি হয়েছিল বল? তারপর উনি আমাকে খাটে বসতে বললেন, আমার পা খুব ব্যথা করছিল, সেটা উনি হয়তো বুঝতে পেরেছিলেন, তা সেই জন্য উনি আমার পায়ে ম্যাসাজ ও করে দিয়েছিলেন। এতটুকু বলে থেমে গিয়ে আবার বলল ও, তারপর তারপর তো আমার আর কিছুই মনে নেই। তরির চোখে তখন অদ্ভুত একটা প্রশ্ন বেঁধে আছে। স্মৃতির শূন্যতা যেন তাকে আরও বেশি আতঙ্কিত করছে। এদিকে তরির কথাগুলো কানে যেতে হৃদি আচমকা চমকে উঠল।
এক মুহূর্তের জন্য ওর মুখের সব স্বাভাবিকতা উধাও হয়ে গেল। ও বিশ্বাসই করতে পারছে না ঠিক কী শুনল ও। নিজের কানকে আরেকবার যাচাই করার জন্য হৃদি প্রায় তড়িঘড়ি করে প্রশ্ন করল, কি বললি তুই? তরি ঠোঁট চেপে বকা বকা চোখে তাকালো হৃদির দিকে। কি আবার বললাম আমি? হৃদি এবার গলা নামিয়ে স্পষ্ট করে বলল, তুই এখন কি বললি? দাবাই তোর পায়ে ম্যাসাজ করে দিয়েছে কাল রাতে। তরি বিন্দুমাত্র দ্বিধা না করে মাথা নাড়ল। ব্যাপারটা ওর কাছে এতটাই স্বাভাবিক যে একবারও মনে হলো না কথাটা কতটা অস্বাভাবিক শোনাতে পারে। কেননা হৃদয় প্রায় এমনটা করে। হৃদি অবিশ্বাসে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই কি বলছিস? তুই স্বপ্ন দেখিসনি তো আবার? তরি এবার বিরক্ত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আশ্চর্য, স্বপ্ন কেন দেখব? বলেই ও স্প্রে দিয়ে জুসে একটা বড় চুমুক বসালো। যেন বিষয়টা এখানেই শেষ। ওইদিকে হৃদির মাথায় ঘুরছে অন্য কিছু। ওর দাবাই তরির পায়ে ম্যাসাজ করে দিয়েছে, এরকম কিছু ওর দাবাইয়ের থেকে একদমই আশা করা যায় না। ওর কাছে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। ওর দাবাই তো তরিকে একদম পছন্দ করে না, তাহলে এই যত্ন, এই সব কিছুর পিছনে কি এমন কিছু আছে যা এতদিন ওর ভাবনার সীমার বাইরে ছিল? হৃদি চুপ করে কিছুক্ষণ তরির দিকে তাকিয়ে রইল। ক্যান্টিনের কোলাহলের মাঝেও ওর কানে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, হৃদয় তরির পা ম্যাসেজ করে দিয়েছে, যাকে কিনা হৃদয় সবসময় মেসি মেসি বলে হেনস্থতা করতে থাকে। সকাল প্রায় 9:30টার দিকে হৃদয় তরিকে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। কালো মার্সিডিজটা ধীরে ধীরে ক্যাম্পাসের গেট ছাড়িয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই তরি যেন একটু হালকা নিঃশ্বাস ফেলেছিল। দেখতে দেখতে দুপুর 12টা বেজে গেল। তরি শুধু একটা ক্লাস করার সুযোগ পেল আজ। আজ বলে ভুল, বরাবরই ও একটা ক্লাসে করার সুযোগ পায়। এই নিয়ে ক্লাসের টিচারদের থেকে ওর রোজ কথা শুনতে হয়। অন্যদিকে হৃদির সব ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু তরির একটা ক্লাস আছে দুপুর 2টায়। কিন্তু ও ক্লাসটা করবে না। মাথার ভেতর নানা রকম চিন্তাভাবনা গিজ গিজ করছে। ক্লাসরুমের 4 দেওয়ালের ভেতর বসে থাকার মতো মানসিক অবস্থায় ও আজ নেই। যেহেতু তরি আজ ক্লাস করবে না, তাই দুজনেই মিলে সিদ্ধান্ত নিল একটু শপিংয়ে যাবে। কেননা আর কিছুদিন পরে হৃদয়ের আম্মু আব্বুর অ্যানিভার্সারি, যে ভাবা সেই কাজ। দুজন একসাথে গেটের দিকে এগোতেই চেনা গাড়িটা চোখে পড়ল। সামনে দাঁড়ানো কালো গাড়িটার সাথে দাঁড়িয়ে আছে দুজন দেহরক্ষী। ওদের আসতে দেখে দুজনেই দ্রুত গতিতে এসে দাঁড়ালো ওদের পাশে। তাতে তরি বা হৃদি কেউই অবাক হলো না কিংবা বিচলিত হলো না, কারণ এটা রোজকার ব্যাপার। হৃদয় নিজেই তরি এবং হৃদির নিরাপত্তার জন্য গার্ডস রেখে দিয়েছে। এই দুজন বাড়ির বাইরে সর্বদাই তরি এবং হৃদির সাথে সাথে থাকে। রাজনীতির জগতে যেমন বন্ধুর অভাব নেই, তেমনি বন্ধুরূপী শত্রুরও অভাব নেই। আর সেই শত্রুদের চোখ সব সময়ই পড়ে থাকে হৃদয়ের পরিবারের দিকে। বিশেষ করে ইলেকশনের সময়টায় পরিস্থিতি আরও কড়া হয়ে যায়। মাস দুয়েকের জন্য তরি আর হৃদিকে প্রায় ঘর বন্দি থাকতে হয়। খুব জরুরি কিছু না হলে বাইরে যাওয়ার অনুমতি মেলে না। আর অনুমতি মিললেও হৃদয় নিজে তার দেহরক্ষী সহ ওদের সঙ্গে থাকে। একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এই নিয়মগুলো নিছক শাসন নয়, বরং তাদের সুরক্ষার জন্য। তা তরি আর হৃদি দুজনেই খুব ভালো করে জানে। তাই প্রয়োজন ছাড়া ওরা নিজেরাও খুব একটা বাইরে বেরোয় না। আর সাধারণ সময়ে বেরোলেও এই দুজন ছায়ার মতো পাশে থাকে ওদের। এখন আসা যাক সকলের পরিচয়পত্রে। ইব্রাহিম খান হৃদয়, এই নামটাই খান পরিবারের যথেষ্ট। গত 3 বছর ধরে সে দেশের সংসদে একজন নির্বাচিত এমপি। বয়সে তরুণ হলেও প্রভাব, দৃঢ়তা আর কঠোর সিদ্ধান্তে সে বহু প্রবীণ। রাজনীতির বিদিকে ও ছাপিয়ে গেছে। খান পরিবারের সবার বড় সন্তান হৃদয়। ইব্রাহিম খান ও অনিমা বেগমের বড় ছেলে হৃদয়। ইব্রাহিম খান অর্থাৎ হৃদয়ের বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী। সেই সাথে তিনি প্রায় 20 বছর ধরে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতার করিডরে তার নাম উচ্চারিত হয় সম্মানের সঙ্গে, আবার ভয়ের সঙ্গেও।
তার পরিবর্তে প্রজন্মের মধ্যে রাজনীতির ময়দানে নামার সাহস একমাত্র হৃদয়ই দেখিয়েছে। বাকিরা নিজেদের ব্যবসা বাণিজ্য, কর্পোরেট জগৎ আর সম্পদের হিসেবে সীমাবদ্ধ রেখেছে জীবন। হৃদয়ের একমাত্র বোন রিদিয়ানা খান পরিবারের সবার চোখের মণি। ইব্রাহিম খান ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান, তবে হৃদয়ের দাদারা ছিলেন 4 ভাই। পরবর্তীকালে সেই 4 ভাইয়ের হাত ধরেই গড়ে উঠেছিল এই বিশাল খান বংশ, যাদের শিকড় জমিদারি আমলে প্রথিত, যাদের নাম এখনও শহরের ক্ষমতাবান মহলে সমানভাবে উচ্চারিত হয়। জমি, সম্পদ, প্রভাব আর উত্তরাধিকার সব মিলিয়ে খান পরিবারের মানেই এক বিশাল সাম্রাজ্য। অন্যদিকে তরির পরিবার শুধুই আছে তরির মা নীলা চৌধুরী এবং তরি নিজে। তরির পুরো নাম নয়ন তরি নয়না। বর্তমানে তরির পরিবারে শুধুই তরি এবং ওর মা আছেন, তবে তরি এবং ওর মাকে হৃদয়দের পরিবারের সদস্য বলা যায়। অনিমা বেগম এবং ইব্রাহিম খান দুজনেই তরিকে হৃদির মতোই ভালোবাসে। কখনো দুজনের মধ্যে কাউকে আলাদা করে দেখেননি ওনারা। আর নীলা বেগমও হৃদয় এবং হৃদিকে নিজের সন্তানের মতো করে দেখেন। প্লাবন ভাইয়া। হঠাৎ করে তরির মুখে নামটা শুনে হৃদিও ওর দৃষ্টি অনুযায়ী সেদিকে তাকালো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে প্লাবন, আর তার পাশে একটি সুন্দরী মেয়ে। প্লাবন মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা হৃদির চোখে এড়ালো না, তবে তরির সেই সবে খেয়াল নেই। ওর চোখে তখন অন্যরকম খুশি। ও চকচক চোখে তাকিয়ে আছে প্লাবনের দিকে। তরি উচ্ছ্বসিত কণ্ঠে উদ্দেশ্যে বলল, দেখ হৃদি, ওই যে প্লাবন ভাইয়া। বলেই ও আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাই দৌড়ে ছুটে যেতে লাগলো প্লাবনের দিকে। এদিকে পিছনে দাঁড়িয়ে থাকা হৃদি বিরক্তিতে ঠোঁট কামড়ে রইল। প্লাবনকে কোনো কালেই পছন্দ না। এই ছেলে সম্পর্কে ওর কাজিন হলেও হৃদির তাকে খুব একটা সুবিধার মনে হয় না। অতিরিক্ত ভালো ভাব দেখায়। বিশেষ করে তরির সামনে। এই ভালো মানুষের আড়ালে কী লুকিয়ে আছে তা নিয়ে হৃদির সন্দেহ বহুদিনের। প্লাবনের চরিত্র নিয়েও হৃদির ডাউট হয় অনেক সময়, কিন্তু ওর এই সন্দেহ নিয়ে ও কখনোই তরিকে কিছু বলেনি। কেননা তরির মনে বেড়ে ওঠা প্রথম প্রেম হলো প্লাবন খান। প্লাবন খান পরিবারেরই ছেলে। সবার চোখে সে অতিরিক্ত ভদ্র, শান্ত এবং ভালো, ঠিক হৃদয়ের উল্টো। তাই তাকে নিয়ে সবার খুব গর্ব। কোনো বেড রেকর্ড নেই, সবার সাথে ভদ্র ব্যবহার করে। আজ পর্যন্ত তাকে কেউ অভদ্রভাবে কথা বলতে দেখেনি। অন্যদিকে হৃদয় নিজের কাজ ছাড়া খুব কমই ভদ্রভাবে কথা বলে। বলতে খান পরিবারের সবার হৃদয় থেকে একটু সমঝে চলে, কখন না সে রেগে যায়। হৃদয়ের দাদারা ছিলেন 4 ভাই। হৃদয়ের দাদা অর্থাৎ ইউসুফ খান ছিলেন সবার বড়। ওনার পরে বাকি 3 জন, ইলিয়াস খান, ইকবাল খান এবং ইলহাম খান। ইউসুফ খানের স্ত্রী ছিলেন আফরোজা বেগম, আর ওনাদের একমাত্র সন্তান হলেন ইব্রাহিম খান। ইউসুফ খানের পরে দ্বিতীয়ত ছিলেন ইলিয়াস খান। ওনার স্ত্রী ছিলেন ফরিদা বেগম। ওনাদের 2 সন্তান, বড় ছেলে সাফওয়ান খান এবং ছোট মেয়ে শিরিন বেগম। সাফওয়ান খানের স্ত্রী হলেন নাফিসা বেগম। তাদের 2 সন্তান, বড় ছেলে প্লাবন এবং ছোট মেয়ে স্নেহা। প্লাবন বয়সে হৃদয়ের থেকে 3 বছরের ছোট। হৃদয়ের বর্তমান বয়স 30 এবং প্লাবনের 27। অন্যদিকে স্নেহা হৃদয় থেকে 7 বছরের ছোট। শিরিন বেগমের স্বামী হলেন জুবায়েদ খান। তাদের এক মেয়ে ইনায়া। ইলিয়াস খানের পরে দ্বিতীয়ত ছিলেন ইলহাম খান। ইলহাম খানের স্ত্রী হলেন ফাতেমা বেগম। তাদের 2 সন্তান, বড় ছেলে আবরাম খান এবং ছোট ছেলে ইফরান খান। আরবার খানের স্ত্রী হলেন সাফিয়া বেগম। তাদের একমাত্র কন্যা সন্তান হলো আরিশা। হৃদয় এবং আরিশা 1 বছরের ছোট বড়। আরবার খান খুব কম বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন সাফিয়াকে। অন্যদিকে ইফরান খানের স্ত্রী হলেন সাইমা বেগম। তাদের একমাত্র ছেলে হলো নোহান। নোহান এবং হৃদয়ের বয়সের ডিফারেন্স 5 বছরের।
ইলহাম খানের পরে চতুর্থ তরি হলেন ইকবাল খান। ইকবাল খানের স্ত্রী ছিলেন জাহানারা বেগম। তাদের দুই সন্তান, বড় মেয়ে শাহনাজ এবং ছোট ছেলে এহসান খান। শাহনাজের স্বামী আফতাব চৌধুরী, তাদের দুই মেয়ে দিয়া এবং কেয়া। ওনারা বর্তমানে কানাডায় থাকেন। ইহসান খানের স্ত্রী হলেন ইলমা বেগম। তাদের দুই যমজ ছেলে সন্তান, ইয়ান এবং ইজাজ। দুজনের হৃদি থেকে 2 বছরের বড়। বর্তমান তরি প্লাবনকে অসম্ভব রকমের পছন্দ করে। প্লাবন যাই করে সব কিছু তরির পারফেক্ট মনে হয়। তরি চোখে প্লাবনের প্রতিটা কাজে নিখুঁত। সে যা করে, যা বলে সবই ঠিক, যেন প্লাবনের দ্বারা কখনোই কোনো কিছু ভুল হতে পারে না। এইটা তরির ধারণা, কিন্তু বিচক্ষণ হৃদি হয়তো প্লাবনের এই খুব ভালো মানুষই ভাবটা বিশ্বাস করতে পারে না। যথাযথ বিরক্তিতে একটা চাপার শব্দ বেরিয়ে এলো হৃদির মুখ থেকে। শপিং করতে এসেছিল তারা, আর এখন তরি এই ছেলেকে দেখেছে মানে এখন তার পিছু পিছু ঘুরবে। তবুও তরির পিছু পিছু হৃদিও এগোলো প্লাবনের দিকে। ততক্ষণে তরি প্লাবনের সামনে গিয়ে দাঁড়িয়েছে। প্লাবন ভাইয়া। হঠাৎ এই রিনরিনে গলা শুনে প্লাবন চমকে উঠল। কণ্ঠস্বরটা তার খুব পরিচিত, খুব কাছের। আর ঠিক এই মুহূর্তে এই মানুষটাকে সে এখানে আশা করেনি। প্লাবনের মনে হলো সে কোনোভাবে এখান থেকে পালাতে চাইছে। প্লাবনকে জবাব দিতে না দেখে তরি আবারও বলল, প্লাবন ভাইয়া শুনছো? প্লাবন এবার বাধ্য হয়ে ঘুরে তাকালো। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছে সে, যাতে করে তরির সামনে ধরা না পড়ে যায়। অতঃপর প্লাবন স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, নয়না তুমি এখানে? তরি হেসে জবাব দিল, হ্যাঁ আমি আর হৃদি এসেছি একটু ঘুরতে। বলতে বলতে তরি চোখ গিয়ে পড়ল প্লাবনের পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। মুহূর্তেই তরির হাসি মুখটা যেন নিভে গেল। চোখের কোণায় জমে থাকা উচ্ছ্বাসটা মুছে গিয়ে সেখানে এসে বসলো এক সেন্টি শূন্যতা। এই সময় হৃদি এসে দাঁড়ালো তরির পাশে। এদিকে প্লাবন জোর করে একটা হাসি টেনে বলল, কেমন আছো তোমরা? হৃদি জবাব দেওয়ার আগেই তরি নিরাসক্ত গলায় প্রশ্ন করলো, উনি কে? প্লাবন ভাইয়া। হৃদি এক পলক তাকালো তরির দিকে। মেয়েটার মুখটা নিস্তেজ, চোখ দুটো আর আগের মতো উজ্জ্বল নয়। যদিও সে ভাব বেশিক্ষণ থাকলো না, কেননা তার আগে প্লাবন তাড়াতাড়ি করে বলে উঠল, ও তোমাদের সাথে পরিচয় করানো হয়নি। মিট মাই ফ্রেন্ডস নেনা। অনেকদিন পর দেশে ফিরেছে, তাই আজ বন্ধুরা মিলে দেখা করার প্ল্যান। কিন্তু দেখো না, কেউই এখনো এসে পৌঁছায়নি। সব লেট লতিফ, বুঝলে? প্লাবনের এই কথায় তরির ভেতরটা একটু শান্ত হলো যেন। ও তোমার ফ্রেন্ড? হালকা হাসি দিয়ে বলল তরি। হ্যাঁ নয়না। এখন তুমি বলো, তোমার কি খবর? পড়াশোনা ঠিকঠাক করছো তো? তরি মাথা নাড়ল। প্লাবনও জবাবে হেসে অতঃপর হৃদির উদ্দেশ্যে বলল, তার হৃদি তোর ভাই কই? আজ আসেনি তোদের সাথে তোদের সেফটির জন্য? প্লাবনের এমন কথায় হৃদির মেজাজ চড়ে গেল। লোকটা সব সময় যেন ওর দাবাই এর পিছনে পড়ে থাকে। তাও ও জোর করে একটা হাসি মুখে এনে বলল, আমার দাবাই তো ফ্রি মানুষ নয় যে সারাক্ষণ আমাদের সাথে সাথে থাকবে। সে একজন এমপি, তার অনেক কাজ থাকে ভাইয়া। আমাদের পাশাপাশি পুরো দেশের কথা ভাবতে হয় তার। আর রইল আমাদের সেফটির কথা, আমাদের সেফটির সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছে আমার দাবাই। বলেই পিছনে দাঁড়িয়ে থাকা দুজন বডিগার্ডকে দেখিয়ে দিল ও। মুহূর্তে প্লাবনের মুখটা একটু চুপসে গেল। পরপর খারাপ পাওয়ার মতো করে বলল, তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারলি হৃদি? খান পরিবারের সবার ছোট তুই, তোকে আমরা কত ভালোবাসি বলতো। আর আমাকেও সবাই কত ভালোবাসি, শুধু তুই আর তোর ভাই ছাড়া। আমি তোর ভাইয়ের কি এমন ক্ষতি করেছি বলতো? তুমিই বলো নয়না, আমি কি কারোর কোনো ক্ষতি করতে পারি? তোমার মনে হয় সেটা? একদমই না প্লাবন ভাইয়া, তুমি কখনোই কারো ক্ষতি করবে না আমি জানি। আর ওই জল্লাদ, সে তো কাউকেই সহ্য করতে পারে না। দেখোনি, আমাকেও সহ্য করতে পারে না। আমাকে দেখলেই কেমন খ্যাক খ্যাক করে। আর হৃদি, প্লাবন ভাইয়া তো তোকে স্নেহা আপুর মতোই ভালোবাসে, তাই না প্লাবন ভাইয়া? হ্যাঁ একদম।
আমার কাছে স্নেহা এবং হৃদি দুজনেই সমান। আমার সব বোনেরাই আমার কাছে সমান। এদিকে হৃদির ইচ্ছে করলো তরির মাথাটা ফাটিয়ে দিতে। ওর সামনে ওর ভাইকে জল্লাদ বলে ঠিক আছে, তাই বলে সবার সামনে বলবে নাকি? হৃদির ভাবনার মাঝে পিছন থেকে একটা কঠোর স্বর ভেসে আসলো, আমি যেমনটাই হই না কেন তোর আজীবন এই আমাকেই সহ্য করতে হবে। হঠাৎ করে হৃদয়ের কণ্ঠস্বর শুনে দ্রুত গতিতে পিছনে ঘুরে তাকালো তরি। মুহূর্তেই ওর হাসি মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে হৃদয়, মুখে মাস্ক লাগানো, মাথায় ক্যাপ। এখন আর সকালের মতো ফর্মাল ড্রেসে নেই সে। ব্ল্যাক হুডি, ব্ল্যাক প্যান্ট। এমপি হৃদয়কে এখন আর চেনার উপায় নেই, তবুও তরি চিনে ফেলেছে ঠিক। এই চোখ দুটো ও শত শত বীরের মাঝেও চিনে ফেলবে, কারণ ওর এই ছোট আজীবনের একমাত্র ভয়ের কারণ হচ্ছে এই চোখ দুটো আর ওই কণ্ঠস্বর। হৃদয়ের আশেপাশে এখনও আর বডিগার্ড নেই, তবে তার পাশে একজন মেয়ে এবং একজন ছেলে দাঁড়িয়ে আছে, যাদেরকে তরি খুব ভালো করেই চিনি। সেকেন্ডের মধ্যে হৃদয় এগিয়ে এলো তাদের একদম কাছে। হৃদয়ের সোয়াল শক্ত হয়ে আছে, চোখে জমে থাকা রাগ যেন এখনই বিস্ফোরিত হবে। ইচ্ছে করছে এখনই তরির নরম তুলতুলে গালটাতে থাপ্পড় বসাতে, কিন্তু সে এই কাজটা করতে পারবে না এখন, কেননা দুই পাশে তার দুই হাত শক্ত করে চেপে ধরে রেখেছে তার দুই বন্ধু, যেন হৃদয়কে শান্ত করতে চাইছে তারা। প্লাবন প্রথমে হৃদয়কে না চিনতে পারলেও হৃদয়ের পাশের দুজনকে দেখে সে বুঝতে পেরেছে এটা হৃদয়। প্লাবন কিছু বলবে তার আগেই হৃদয় এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। পর মুহূর্তেই তরির কবজি শক্ত করে চেপে ধরল। হঠাৎ আক্রমণে প্রথমে তরি ভড়কে গেলেও পরপর ব্যথায় কুঁকড়ে উঠল। হৃদয় টানতে টানতে নিয়ে যাচ্ছে তরিকে। প্লাবন আটকাতে চাইল হৃদয়কে, কিন্তু শামীম অর্থাৎ হৃদয়ের বন্ধু প্লাবনকে আটকে দিয়ে বলল, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার হাতে ব্যথা পাচ্ছে এমপি সাহেব। ভাঙা কণ্ঠে বলল তরি। ব্যথায় ওর চোখ ছলছল করে উঠছে, কিন্তু হৃদয় তরির কথায় কান দিল না। যেন এইবার সে সত্যি জল্লাদের রূপ ধারণ করেছে। চোখ দুটো পাথরের মতো কঠিন, সোয়াল শক্ত। তরি মরিয়া হয়ে কবজি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। মলের বাইরে পৌঁছাতেই হৃদয় আর এক সেকেন্ড দেরি করলো না। গাড়ির দরজা খুলে তরিকে ছুঁড়ে মারল ভেতরে। সাথে সাথেই তরির মাথাটা গিয়ে বাড়ি খেলো স্টিয়ারিংয়ে। ব্যথায় মাথা হাত চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ও। কপালের দিকটার সাথে সাথেই ফুলে উঠেছে। অতিরিক্ত ভয়ে তরির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তীব্র কান্নার শব্দ হৃদয়ের এই বড় গাড়ির ভেতরে প্রতিধ্বনিত তুলছে। হৃদয় ড্রাইভিং সিটে বসে ঠাস করে দরজা বন্ধ করলো। পরপর চিৎকার করে বলল, চুপ, আর একবার তোর কান্নার শব্দ আমার কানে আসলেই তোকে জানে মেরে ফেলবো আমি। মুহূর্তেই তোর এই কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। ইঞ্জিনের গর্জন ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। ভয়ে বেচারি সিটে গেছে। দরজার দিকটায় আরও চেপে বসে রইল, যেন এই ধাতব দরজাটাই ওর শেষ আশ্রয়। কি হচ্ছে ওর সাথে, কেন হচ্ছে কিছু বুঝতে পারছে না ও। অনেকক্ষণ যাবৎ গাড়ি ছুটে চলছে, কিন্তু কোথায় যাচ্ছে তা তোরই জানা নেই। হৃদয়কে কিছু বলবে তারও সাহস হচ্ছে না। পরে যদি ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ওকে ফেলে দেয়। তোরই চোখ বন্ধ করে সব কিছু উল্টো করে ভাবতে লাগলো। সকাল থেকে কী করেছে ও, কোথায় ভুল হলো যার কারণে হৃদয় এত রেগে গেছে। প্রতিটা মুহূর্ত সব যেন মাথার ভেতর রিভার্সে চলতে লাগলো, কিন্তু কোনো উত্তর মেলে না। শুধু একটাই সত্য স্পষ্ট হয়ে উঠছে, হৃদয়ের রাগের কোনো নিয়ম নেই। আর তার সামনে দাঁড়ালে ভুলটা কতটা বড় ছিল সেটা বোঝার সুযোগও দেয় না সে। নির্দয় পাষাণ্ড লোক গল্প, নয়নার এমপি সাহেব। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।